যারা জাপানি ভাষা শিখছেন তারা নিশ্চয়ই জানেন যে পার্টিকেলগুলো মাঝে মাঝে বেশ ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়, তাই না? তো আজকে আমরা ঠিক তেমনই একটা খুব গুরুত্বপূর্ণ পার্টিকেল, হ্যাঁ, দে এটা নিয়ে কথা বলবো। চলুন আমরা একসাথে এর ব্যবহারগুলো এমনভাবে শিখব যাতে এরপর থেকে দে ব্যবহার করাটা একদম সহজ হয়ে যায়। দেখুন, অনেকের কাছে কিন্তু শুরুতে এটা একটু জটিল লাগতে পারে, আর এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কেন কি? কারণ এর একাধিক ব্যবহার আছে। কিন্তু একদম চিন্তা করবেন না। চলুন আমরা সব একসাথে ধাপে ধাপে এর সবকটা ব্যবহার দেখে নিই। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমরা দের প্রত্যেকটা ব্যবহারকে সহজ সহজ উদাহরণ দিয়ে বুঝব, যাতে পুরো ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, দের প্রথম এবং সবচেয়ে সাধারণ ব্যবহারটা হলো কোনো কাজের মাধ্যম বোঝানো। মানে কোনো একটা কাজ কি দিয়ে, কিভাবে বা কিসের সাহায্যে করা হচ্ছে, ঠিক সেটাই বোঝাতে দে ব্যবহার হয়। এখানে একটা মজার জিনিস আছে, খেয়াল করে দেখুন। এই তিনটে আলাদা আলাদা নিয়মকে কিন্তু আমরা একটা মাত্র শব্দ দিয়ে মনে রাখতে পারি। কি সেই শব্দ? মাধ্যম। মানে কিসের সাহায্যে কাজটা হচ্ছে। সেটা হতে পারে একটা গাড়ি, মানে যানবাহন, হতে পারে একটা যন্ত্র, আবার ধরুন হতে পারে একটা ভাষাও। ভাবুন তো, এই সবগুলোই কিন্তু কোনো না কোনো কাজ করার মাধ্যম, তাই না? যেমন ধরুন, যাতায়াতের জন্য যখন আমরা কোনো গাড়ি ব্যবহার করি, মানে যানবাহন, তখন সেই যানবাহনের নামের পরেই দে বসে। এই বাক্যে দেনশা বা ট্রেনের মাধ্যমে যাওয়ার কথা বলা হচ্ছে, তাই বলা হচ্ছে দেনশা দে ইকিমাস। একদম একই রকমভাবে যখন কোনো যন্ত্র বা টুল ব্যবহার করে কোনো কাজ করা হয়, তখনও দে বসে। যেমন এখানে কাগজটা কি দিয়ে কাটা হচ্ছে? কাঁচি দিয়ে, তাই তো? তো এই কাঁচি বা হাসামি হল মাধ্যম, তাই বলা হচ্ছে হাসামি দে। আবার দেখুন, ভাষাও কিন্তু আমাদের কথা বলার একটা মাধ্যম। তাই কোনো ভাষায় কিছু বলার সময় বা লেখার সময়ও দে ব্যবহার করা হয়। যেমন এই প্রশ্নটাতেই করা হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? দে কোনো কাজের মাধ্যম বোঝাতে পারে। বেশ, এবার চলুন দেখি দে আর কি কাজে লাগে। দের দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ ব্যবহার হল কোনো কাজের জায়গা বা স্থান বোঝানো। সোজা কথায় কোনো একটা অ্যাকশন বা ঘটনা ঠিক কোন জায়গায় ঘটছে সেটা বোঝাতেই দে ব্যবহার করা হয়। এই উদাহরণটা দেখুন, খবরের কাগজ কেনার কাজটা কোথায় হচ্ছে? একিতে, মানে স্টেশনে। যেহেতু স্টেশনে একটা কাজ হচ্ছে, তাই জায়গার নামের পর দে বসেছে। খুবই সহজ, তাই না? আচ্ছা, এই জায়গাটাতে কিন্তু অনেকে একটু গুলিয়ে ফেলে। দে আর হে এর মধ্যে পার্থক্যটা কি? ব্যাপারটা খুব সোজা। মনে রাখবেন, যখন কোনো জায়গায় দাঁড়িয়ে কোনো কাজ করা হচ্ছে তখন বসবে দে, আর যখন কোনো জায়গার দিকে যাওয়া হচ্ছে, মানে গন্তব্য বোঝাতে, তখন বসবে হে। যেমন একি দে খাইমাস, মানে আমি স্টেশনে দাঁড়িয়ে কিছু কিনছি, কাজটা ওখানেই হচ্ছে। কিন্তু একিয়ে ইকিমাস, মানে আমি স্টেশনের দিকে যাচ্ছি। দেখলেন তো, দুটো কিন্তু একদম আলাদা জিনিস। আর এই নিয়মটা শুধু কেনাকাটার মতো সাধারণ কাজের জন্য নয়, বড় কোনো অনুষ্ঠান বা ইভেন্টের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। যেমন টোকিওতে একটা উৎসব হচ্ছে। এই বাক্যে উৎসবটা কোথায় হচ্ছে সেই স্থানটা বোঝানোর জন্যই দে ব্যবহার করা হয়েছে। এবার চলুন দের শেষ এবং আমার মতে সবচেয়ে মজার ব্যবহারটা দেখি। এটা হলো পরিসর বা স্কোপ বোঝানো। ভাবুন, আপনি একটা গণ্ডি বা সীমানা ঠিক করে দিচ্ছেন, আর তার ভেতরে কোনো কিছুর কথা বলছেন। এই সীমানাটাকে আমরা বলছি পরিসর। সহজ বাংলায় এর মানে হলো মধ্যে বা ভেতরে। যেমন ধরুন, আমরা বলতে চাই জাপানের মধ্যে টোকিও সবচেয়ে বিখ্যাত। বাক্যটা শুরু হবে নিহন দে দিয়ে। এখানে দে পার্টিকেলটা জাপানকে একটা সীমানা হিসেবে ঠিক করে দিচ্ছে, আর তুলনাটা করা হচ্ছে শুধু ওই সীমানার মধ্যে, এর বাইরে কিন্তু নয়। আর এই সীমানার ধারণাটা কিন্তু শুধু জায়গার ক্ষেত্রেই নয়, সময়ের ক্ষেত্রেও কাজ করে। যেমন এই বাক্যে 12 মাস হল একটা নির্দিষ্ট পরিসর, আর তার মধ্যে পছন্দের মাস কোনটা সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে মূল বিষয়টা হলো দে একটা গণ্ডি বা পরিসর তৈরি করে দেয়, যার মধ্যে আমরা আমাদের কথাটা বলি। বাহ, আমরা তো দে সবগুলো ব্যবহারই শিখে ফেললাম। চলুন যা যা শিখলাম সবটা একবার ছটপট দেখে নিই। এই তিনটি মূল ধারণা মনে রাখতে পারলেই দে পার্টিকেলের ব্যবহার আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে।
এই যে দেখুন, এই টেবিলে দের 3টি প্রধান ব্যবহার সুন্দর করে দেয়া আছে। প্রথমটা হলো মাধ্যম, যেমন হাসামিদে বা কাছি দিয়ে। দ্বিতীয়টা হলো স্থান, যেমন একিদে বা স্টেশনে। আর 3 নম্বরটা হলো পরিসর, যেমন নিহন্দে বা জাপানের মধ্যে। এটাকে বলতে পারেন আপনাদের ফাইনাল চিট শিট। আশা করি দে পার্টিকেলের ব্যবহার এখন আপনাদের কাছে আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার। এখন কিন্তু আপনাদের পালা। যা কিছু শিখলেন সেটা ব্যবহার করে দে দিয়ে কমেন্টে একটা জাপানি বাক্য লেখার চেষ্টা করুন।